হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জিকে রেফারেন্স। তো বন্ধুরা, ডাব্লিউবিপিএসসির মিসলেনিয়াস 2000 থেকে 2019 সমস্ত সাবজেক্টের যে পিওয়াইকিউ কোশ্চেন্সের সলভ করাচ্ছিলাম, আজকে ইন্ডিয়ান পলিটি অর্থাৎ ভারতের সংবিধানের পার্ট 2 আমরা দেখব, যা 2006 থেকে 2019 সালের সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন রয়েছে, যা তোমাদের আপকামিং পিএসসি মিসলেনিয়াস পরীক্ষার জন্য কিন্তু হেল্পফুল। তো অবশ্যই দেখবে। আর ইন্ডিয়ান জিওগ্রাফি, ইন্ডিয়ান হিস্ট্রি পুরো কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতে পারো, প্লে লিস্টে রয়েছে। তো আজকে কিন্তু আমরা সংবিধানটাও শেষ করে নিব। তো চলো, আজকে আমরা প্রথমে দেখব 2006 সালে যে কোশ্চেনগুলো জিজ্ঞেস করা হয়েছিল সেগুলো কী ছিল। তো দেখো, প্রথম কোশ্চেন, কোন সংশোধনী আইনে পঞ্চায়েতে মহিলাদের জন্য 30% আসনকে সংরক্ষণ করা হয়েছিল? সেটা হচ্ছে 73তম সংবিধান সংশোধনীতে কিন্তু মহিলাদের জন্য 30% আসন সংরক্ষিত করা হয়েছে। তারপর, পরিকল্পনা কমিশনের সভাপতি কে হন? তো যিনি প্রধানমন্ত্রী থাকেন তিনি। পার্লামেন্ট গঠিত হয় কী নিয়ে? রাষ্ট্রপতি, রাজ্যসভা এবং লোকসভা নিয়ে গঠিত হয় পার্লামেন্ট, মনে রাখবে। কলকাতা পুরসভা, ঠিক আছে, কলকাতার যে পুরসভা রয়েছে তার সপরিষদ মেয়র গঠিত হয় কাদের নিয়ে? তো কলকাতা পুরসভার সপরিষদ গঠিত হয় মেয়র, ডেপুটি মেয়র এবং 10 জন কাউন্সিলর নিয়ে, ঠিক আছে। এই কোশ্চেনটা এসেছিল। তারপরে দেখো, কোনটি মৌলিক অধিকার? অপশানে রয়েছে শোষণের বিরুদ্ধে অধিকার, কর্মের অধিকার, সম্পত্তির অধিকার এবং বাধ্যতামূলক শিক্ষার অধিকার। তো সঠিক উত্তর হবে শোষণের বিরুদ্ধে অধিকার, এটা কিন্তু একটি মৌলিক অধিকার। এবার আমরা দেখব 2007 সালে যেসব সংবিধানের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয়েছিল। তো প্রথম কোশ্চেন, সাধারণ গ্রাম সভার সদস্য বলতে কাকে বোঝায়? তো মনোনীত যে সদস্য রয়েছে তাদেরকে বোঝায়, ঠিক আছে। মুখ্য নির্বাচন মহাধ্যক্ষ নির্বাচিত হন কিভাবে? তো রাষ্ট্রপতি দ্বারা কিন্তু নির্বাচিত হয়ে থাকেন মুখ্য নির্বাচন মহাধ্যক্ষ। নেক্সট দেখো, যে নির্বাচন সংস্থা ভারতের রাষ্ট্রপতিকে নির্বাচিত করে থাকেন তা গঠিত হয় কী নিয়ে? তো মনে রাখবে, কেন্দ্রীয় আইনসভার উভয় কক্ষ এবং রাজ্য বিধানসভার নির্বাচিত সদস্যগণের দ্বারা কিন্তু রাষ্ট্রপতিকে নির্বাচিত করা হয়, ঠিক আছে। এই কোশ্চেনগুলো এসেছিল। এবার আমরা দেখব 2008 বা 9, ঠিক আছে, 2008-9 জিজ্ঞেস করা সমস্ত সংবিধানের প্রশ্ন কী ছিল। তো দেখো, প্রথমে কী ছিল, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ এবং সমাজতান্ত্রিক শব্দ দুটি কত সালে সংযোজিত হয়? তো 1976 সালে, যা 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে হয়েছিল। তারপর দেখো, সুপ্রিম কোর্টের বিচারপতিগণের নিযুক্ত করেন কে? তো রাষ্ট্রপতি। ভারতীয় সংবিধানের 19 নম্বর ধারায় কী বলা হয়েছে? বাক স্বাধীনতা এবং মত প্রকাশের যে অধিকার তা কিন্তু উল্লেখ রয়েছে 19 নম্বর আর্টিকেলে। তারপর দেখো, আর্থিক জরুরি অবস্থা, যা 360 নম্বর ধারা অনুযায়ী হয়ে থাকে। তো বলছে কত সালে প্রথম এই আর্থিক জরুরি অবস্থা জারি হয়? তো মনে রাখবে, এখনও পর্যন্ত কিন্তু একবারও জারি হয়নি, ঠিক আছে। কোশ্চেনটা ট্রিকি রয়েছে, তোমাকে দিয়ে প্রথম জানতে দেওয়া হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত কিন্তু একবারও জারি হয়নি কিন্তু আর্থিক জরুরি অবস্থা। নেক্সট দেখো, লোকসভার অধ্যক্ষ, ঠিক আছে, কাদের দ্বারা নির্বাচিত হয়? তো লোকসভার সদস্যের দ্বারা কিন্তু নির্বাচিত হয়ে থাকে, ঠিক আছে, মনে রাখবে। এবার 2010 সালে আসা সমস্ত ইন্ডিয়ান পলিটির কোশ্চেন দেখব। যেমন, ভারতের সার্বভৌমকতা, একতা, সংহতিকে সমর্থন এবং সংরক্ষণ। ভারতের সার্বভৌমিকতা, একতা, সংহতিকে সমর্থন এবং সংরক্ষণ, এই বিষয়টি কি? তো এটি হচ্ছে একটি মৌলিক কর্তব্য। তারপর দেখো, ভারতের রাষ্ট্রপতিকে তার পদ থেকে কোনো কারণে অপসারণ করতে পারা যাবে, কোন কারণের জন্য? তো মনে রাখবে, সংবিধান বিরোধী কোনো কাজের জন্য কিন্তু এটা করা যাবে, ঠিক আছে। যদি রাষ্ট্রপতি কোনো সংবিধান বিরোধী কাজ করে থাকেন তবে কিন্তু রাষ্ট্রপতিকে তার পদ থেকে কিন্তু অপসারণ করা যাবে। তারপর, রাষ্ট্রপতি ও লোকসভার মধ্যে যোগাযোগ রক্ষা কে করেন? তো লোকসভার অধ্যক্ষ, ঠিক আছে। এবারে আমরা 2011 সালে জিজ্ঞেস করা সমস্ত সংবিধানের প্রশ্নগুলো দেখে নিব। তোমরা অবশ্যই দেখো কি রয়েছে কোশ্চেন। তো সংবিধানের 25 নম্বর ধারায় কি বলা হয়েছে? মনে রাখবে,
ধর্মীয় অধিকারের কথা বলা হয়েছে 25 নম্বর ধারাতে। তারপর দেখো, সংবিধানের কোন সংশোধনীতে নবম তপশিল সন্নিবেশিত হয়? এখানে ছাড়া পড়েছে, এখানে হবে নবম, ঠিক আছে, তপশিল, ঠিক আছে, এটা মনে রাখবে, নবম তপশিল। তাহলে সংবিধানের কোন সংশোধনীতে নবম তপশিল সন্নিবেশিত হয়? এটা মনে রাখবে প্রথম সংশোধন, ঠিক আছে। নেক্সট দেখো, সংবিধানের কোন ধারা অনুযায়ী কেন্দ্র রাজ্যগুলিকে বৈদেশিক আক্রমণ এবং অভ্যন্তরীণ গোলযোগের হাত থেকে রক্ষা করে? তো এটা 355 নম্বর ধারা অনুযায়ী কিন্তু কেন্দ্রীয় এইটা কাজ করতে পারে। তারপরে দেখো, সংবিধানের কত নম্বর ধারায় একজন নাগরিক তার মৌলিক অধিকার রক্ষার্থে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে? তো 32 নম্বর ধারা অনুযায়ী। নেক্সট দেখো, সংবিধানের কতগুলি মৌলিক কর্তব্য রয়েছে? ঠিক আছে, এটা আমরা বলে, এখানে অপশানে ছিল না 11টি, তো আমরা 11টি বর্তমানে করে দিয়েছি। আর সংবিধানে মৌলিক অধিকার রয়েছে 6টি, ঠিক আছে, মনে রাখবে। এবার আমরা দেখব 2012-13-তে, ঠিক আছে, দুটো হাফে পরীক্ষা হয়েছিল, ফার্স্ট এবং সেকেন্ড হাফ। তার কোশ্চেনগুলো দেখে নিব সংবিধানের। যেমন মৌলিক অধিকার ও রাষ্ট্র পরিচালনার যে নির্দেশমূলক নীতি রয়েছে তাদের মধ্যে পার্থক্য কী ছিল? তো মনে রাখবে, মৌলিক অধিকার কিন্তু আদালত কর্তৃক বলবৎযোগ্য হয়, কিন্তু নির্দেশমূলক নীতি কিন্তু তা হয় না, এটা একটা মূল পার্থক্য। তারপর, কোন কেন্দ্রীয় শাসিত অঞ্চলের একমাত্র নিজস্ব উচ্চ বিচারালয় রয়েছে? তো এটা হচ্ছে দিল্লি। দিল্লি হচ্ছে এমন একটি কেন্দ্রশাসিত অঞ্চল যার নিজস্ব উচ্চ বিচারালয় রয়েছে। তারপর দেখো, দুটি সংসদীয় অধিবেশনের মধ্যবর্তী সর্বাধিক কত অবকাশ থাকা প্রয়োজন? তো 6 মাস, ঠিক আছে, এটা 6 মাস থাকা প্রয়োজন। তারপর দেখো, শিক্ষার অধিকার আইন, ঠিক আছে, শিক্ষার অধিকার আইন ও সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে বেসরকারি যে স্কুল রয়েছে সেগুলোতে কত শতাংশ ছাত্রছাত্রীকে অবৈতনিক শিক্ষা দেওয়ার কথা বলা হয়েছে? তো 22% স্টুডেন্ট, ঠিক আছে, মনে রাখবে। ভারতীয় সংবিধানের 14 নম্বর ধারায় কী বলা হয়েছে? বলা হয়েছে আইনের দৃষ্টিতে সমতা এবং আইনসমূহ কর্তৃক সমভাবে রক্ষিত হবে, এই কথা বলা হয়েছে, অর্থাৎ আইনের চোখে সবাই সমান। তারপর, রাষ্ট্রপতি কখন অধ্যাদেশ অর্থাৎ অর্ডিন্যান্স জারি করতে পারেন? তো মনে রাখবি, যখন সংসদে অধিবেশন না চলাকালীন, অর্থাৎ যখন সংসদে অধিবেশন চলে না সেই সময় কিন্তু রাষ্ট্রপতি অধ্যাদেশ বা অর্ডিন্যান্স জারি করতে পারেন। নেক্সট দেখো, অনুচ্ছেদ 309 এই অনুসারে সংসদ এবং রাজ্য আইনসভাকে ক্ষমতা দেয়, কি ক্ষমতা দেয়? কেন্দ্র ও রাজ্যের যে পাবলিক সার্ভিস রয়েছে তাকে প্রবেশন নিয়ন্ত্রণের এবং সার্ভিস নিয়ন্ত্রণের, এটা ভুল হয়েছে, সার্ভিস নিয়ন্ত্রণের, ঠিক আছে, এটা মনে রাখবে। তারপর, কোন সংসদীয় কমিটি ম্যাটার্স অফ প্রসিডিওর অ্যান্ড কন্ডাক্ট অফ বিজনেস, ঠিক আছে, কোন সংসদীয় কমিটি ম্যাটার্স অফ প্রসিডিওর অ্যান্ড কন্ডাক্ট অফ বিজনেস এটা বিবেচিত করেছে? এটা হচ্ছে তদর্থক কমিটিগুলি, মনে রাখবে। এবার 2018 সালে আমাদের যে কোশ্চেনগুলো এসেছিলো সংবিধান থেকে সেগুলো দেখব। সুপ্রিম কোর্ট বেসিক স্ট্রাকচার মতবাদ, সুপ্রিম কোর্ট বেসিক স্ট্রাকচার মতবাদ এটা কি প্রকাশ করে, মানে এটা কে প্রকাশ করে? তো কেশবানন্দ ভারতী বনাম কেরল রাজ্য মামলা, এই মামলাতে কিন্তু একটা মতবাদ উঠে আসে যে সুপ্রিম কোর্ট বেসিক স্ট্রাকচার, অর্থাৎ সুপ্রিম কোর্টের যে মূল কাঠামো এটা কিন্তু পরিবর্তন করার যোগ্য নয়, ঠিক আছে। তারপরে, সামাজিক ন্যায় এই ধারণাটা একটি অভিন্ন অংশ, এটা কোথায় রয়েছে? তো মৌলিক কর্তব্যের মধ্যে রয়েছে। জানার অধিকার, কোনো কিছু জানার অধিকার এই সংরক্ষিত রয়েছে, এই ব্যাপারটা 19IA-তে, ঠিক আছে, 19IA-তে রয়েছে, এর একটা ধারার নাম, ঠিক আছে, 19IA। তারপর দেখো, ভারতীয় সংবিধানে মহিলা এবং শিশুদের যে সংরক্ষণ এটা বলেছে 15-3 নম্বর আর্টিকেলে। তারপর, রাষ্ট্রপতি নির্বাচিত হবেন নির্বাচিত কলেজিয়াম দ্বারা, ঠিক আছে, নির্বাচিত কলেজিয়াম দ্বারা। নেক্সট দেখো, সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে জিএসটি লাগু হয়? তো 101তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতে কিন্তু জিএসটি লাগু হয়। নেক্সট দেখো, ভারতীয় সংবিধানে
অ্যান্টি ডিফেকশন আইন, অ্যান্টি ডিফেকশন আইন কোন তফসিলে বর্ণিত রয়েছে? তো এটা 10ম তফসিলে উল্লেখ রয়েছে অ্যান্টি ডিফেকশন আইন, ঠিক আছে। তারপর আমরা দেখব 2019 সালে সংবিধানের যে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো জিজ্ঞেস করা হয়েছিল সেটা। তো দেখো প্রথম কোশ্চেন, সংবিধান অনুযায়ী ভারত কী প্রকারের নাগরিকত্ব প্রদান করে? এটা হচ্ছে একক নাগরিকত্ব। তারপর ভারতীয় সংবিধানের 23 নম্বর ধারায় কি বলা হয়েছে? মানুষ পাচার নিষেধকরণ করা হয়েছে। তারপর কোন প্রধানমন্ত্রীর আমলে কোন বছরে ভারতীয় সংবিধানে ভোটাধিকারের বয়স 21 থেকে 18 করা হয়েছে? তো এটা হচ্ছে রাজীব গান্ধীর আমলে, ঠিক আছে, 1989 সালে করা হয়েছে। মনে রাখবে। তো আমরা কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়ান পলিটিটা কভার করলাম, ঠিক আছে। তোমরা অবশ্যই এটা পুরোটা পড়ে নিবে। এরপরে আমরা কিন্তু স্ট্যাটিক জিকে শুরু করব বা সায়েন্স শুরু করব। আমাদের সংবিধান কমপ্লিট, তোমরা শুধু সাপোর্ট করো। সকলে ভালো থাকবে। আমাদের এই যদি ভিডিওগুলো তোমাদের হেল্পফুল বলে মনে হয় তো অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। আর যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে। থ্যাংক ইউ।